আমার একটা বই আছে, জাদুঘর পাতা আছে এইখানে। এই বইটা নিয়ে বেশ কিছু ধরনের মন্তব্য আমি পাই। কেউ কেউ মনে করে যে এটা এখন পর্যন্ত সোফার আমার সবচেয়ে সেরা কাজ, কেউ কেউ মনে করে যে এর চাইতে আমার আগের কাজগুলো ভালো ছিল। মানে নানা ধরনের মন্তব্য আছে এটা নিয়ে। আম, সমস্যা হচ্ছে যে যারা এটাকে আমার সেরা কাজ মনে করেন তাদের অনেকেও আসলে এসেন্স গ্র্যাব করতে পারেনি। দ্যাটস ফাইন, কারণ লিটারালি যে কোনো লিটারারি যে কোনো কাজে কিন্তু আসলে হিউম্যান টু হিউম্যান পার্সপেক্টিভ থেকে শুরু করে সব ধরনের ইন্টারপ্রিটেশন ভ্যারি করার কথা। তো ওই দিক থেকেই চিন্তা করলে আসলে ব্যাপার না। বাট আমার যেটা আক্ষেপ সেটা হচ্ছে যে মানুষজন এই কাজটাকে এত বেশি পছন্দ করছে, কিন্তু আমি আসলে এটা আমি বলবো না যে আমার দোষ ছিল। হয়তো তারা ওটা এখনো গ্র্যাব করতে পারে না, হতে পারে যে 10 বছর পর তারা যদি কোনো কারণে আবার পড়ে তাহলে তারা হয়তো গ্র্যাব করতে পারবে। মানে যেটা হয় এই বইটা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে বইটার কাহিনী শুরু হয় ভাবে যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিন্তা করতেছে যে কেউ তো কোনো ধরনের অনিয়ম নিয়ে কিছু করতেছে না, সো সে এবার কিছু করতে চায় এটা নিয়ে। এখন সাধারণ একটা ছাত্র কিছু করার চেষ্টা করতেছে, কেউ বার্তাও দেয় না ওকে, কিন্তু ও ঠিক কাজ করে ফেলে আর কি। এটা থেকে শুরু হয় জিনিসটা। তারপরে যেটা হয় যে সে চিন্তা করে দেখে যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেহেতু জিনিসটা কাজ করতেছে এটাকে ন্যাশনালি ছড়াই দেওয়া যায় কিনা। তো এটা নিয়ে অনেকে মনে করে কি যে এটা এত ভ্যাস্ট একটা আইডিয়া, আই মিন খুবই সিম্পল, গল্পটা খুবই সিম্পল, বাট যেহেতু জিনিসটা এতটা ব্যাপক, যে কারণে কাউকে কাউকে আমি রিভিউতে দেখছি তারা বলতেছে যে এখানে আসলে স্টুডেন্ট পলিটিক্সের ব্যাপারে বিরক্ত হয়ে কাউকে কিছু করতে দেখা গেছে। কেউ কেউ বলছে যেটা আসলে ন্যাশনাল যে অবস্থা বাংলাদেশের সেইখানে কি কি করা যায় সেটা নিয়ে লেখক লিখছেন। কেউ কেউ লিখছে যেটা একটা প্রেমের গল্প, কারণ ওখানে এক্সট্রিম লেভেলের প্রেম আছে, কিন্তু মানে খুবই প্যাশনেট। কিন্তু সমস্যা হচ্ছে যে আসলে আমি এটাকে পলিটিক্যাল থ্রিলারও লিখি নাই, আমি এটাকে প্রেমের গল্প লিখি নাই, আমি এটাকে আসলে মানুষের যেরকম মনে করে যেটা মনে হয় মানে কাল্ট থ্রিলার, আমি আসলে কাল্ট থ্রিলার হিসেবে লিখি নাই। অবশ্যই পড়তে পারি কারণ কাল্টের ব্যাপার আছে কিছুটা, কিন্তু আসলে আমার কিন্তু লেখার মধ্যে বা ডেলিভারির মধ্যে এই জিনিসটা টোটালি ছিল না যে আমি হচ্ছে কাল্টটা দেখাচ্ছি এটা আসলে মূল অংশ গল্পের, অথবা পলিটিক্স দেখাচ্ছি এটা মূল অংশ, অথবা প্রেম দেখাচ্ছি এটা মূল অংশ, অথবা কোডিং বা এই যে গুপ্ত সংখ্যার ব্যাপারটা দেখাচ্ছি এটা মূল অংশ, কোনোটাই না আসলে। এখন ফানি থিং হচ্ছে যে কিছু কিছু পাঠক হয়তো ধরে নিয়েছেন যে আসলে আমি একটা এই ধরনের থ্রিলার পড়তেছি পড়ি। আমি এটা ইভেন থ্রিলারও লিখতে চাই না, এটাকে থ্রিলার বলা যায় কিনা আমি জানি না। হয়তো থ্রিলিং ক্যাটাগরিতে পড়বে, কিন্তু হতে পারে সাসপেন্স। এখন সাসপেন্স আসলে সবসময় থ্রিলার হবে এটার কোনো ইয়ে নেই, বাট এটা থ্রিলার অবশ্যই ওই হিসাব করলে, কিন্তু স্টিল এটা আসলে মূলত থ্রিলার না। এখানে যেটাকে আমি দেখানোর চেষ্টা করছিলাম মূল জায়গাটা আর কি, সেটা হচ্ছে যে সেকেন্ড লেয়ারে আছে গল্পের সাইকোলজি, যেটা আসলে আমরা ধরতে পারি না। এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার কেন বলা হচ্ছে? মূল ক্যারেক্টার কিন্তু সাইকো এরকম, এই জন্য এটা কিন্তু এত সোজা না। মানুষ তো সাইকোলজিক্যাল থ্রিলার বললে ইদানিং বোঝার চেষ্টা করে কি যে সাইকো দিয়ে লেখা হচ্ছে মাথায়, যে মনে অনেক খুনটুন করবে কারণ সে একটা পাগলা তাই সে করে, সিরিয়াল কিলারদের মতো আর কি। এত সোজা না কিন্তু দুনিয়া। যেমন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি গত কয়েক বছর ধরে বাংলাদেশে যে কাজ করা হয় সাইকোলজিক্যাল থ্রিলার অথবা সাইকো থ্রিলার লিখতে গেলে সবাই কোপাকুপি মারামারি ফাটাফাটি দেখাচ্ছে, যেখানে কেউ একজন এই কাজটা করতেছে তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়তো আছে আলটিমেটলি, কিন্তু সেটা ওনারা কেউ ফোকাসই করতে পারে না যে সমস্যাটা কোথায়। এখন যেটা হচ্ছে জাদুঘর পাতা আছে এখানে, বইটা তো মানে অবশ্যই আমার কাছে মনে হয় যেটা আমার মধ্যে শ্রেষ্ঠ কাজ, এবং সম্ভবত এই ধরনের কাজ আমি দ্বিতীয়বার করতে আমার অনেক সময় লাগবে, বা এত ইজি না যে জাস্ট আমি চাইলাম আর আরেকটা জাদুঘর লিখে ফেললাম। এটা খুবই কঠিন একটা কাজ হওয়ার কথা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এটার যে সেকেন্ড পার্ট, যেটা সিকুয়েলটা আসার জন্য মানুষজন ওয়েট করতেছিল অনেকদিন ধরে, যেটা এই মার্চে চলে আসতো, কিন্তু এমন একটা সময় পাবলিশ হওয়ার কথা ছিল, আমরা তো জানতাম না যে বইমেলার সময় লকডাউনের ডেট কিরকম হবে। মার্চের শেষ সপ্তাহে ওটা পাবলিশ হওয়ার কথা ছিল, মানে বইমেলার শেষ সপ্তাহে আর কি। কিন্তু তারপরে হলো কি যে ওই পাবলিকেশনের ঠিক 2-3 দিন আগে ঘোষণা আসলো যে এখন থেকে ঢাকাতেও সম্পূর্ণ লকডাউন থাকবে, রিক্সাতে করে বইমেলা যাওয়া যাবে, যেটা আসলে আমাদের মানে রাইটারদের জন্য বইয়ের জগতের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমি কখনো এটা নিয়ে কোনো ধরনের বিরক্তি প্রকাশ করি নাই যে কেন হচ্ছে বইমেলা বন্ধ করে দেওয়া হলো এবং আমাদের বইটা আসলো না, কারণ মানুষের লাইফ কোভিড সিচুয়েশনটা খুবই সিরিয়াস, এবং আমরা এটাতে মন খারাপ করি নাই, বাট আলটিমেটলি বইয়ের জগতে ক্ষতি তো হয়েছে, এবং আমার বইটাকেও পিছিয়ে দিতে বাধ্য হয়েছে নাজিম ভাই। নাজিম ভাইয়ের নেক্সট আসার কথা ছিল, উনি নিজের বইও পিছিয়েছেন। এখন এটা হয়তো যে কোনো দিন চলে আসবে, এটা অলমোস্ট সে তখনই কিন্তু এটা ডান লেখা টেখা এবং সবকিছু, তারপর প্রচ্ছদ টচ্ছদ সবকিছুই ডান, এটা যে কোনো সময় চলে আসবে। বাট আসলে জাদুঘর পাতা আছে এখানে বইটার মধ্যে মূল যে জিনিসটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে কিভাবে টেরোরিস্ট অর্গানাইজেশন ফর্ম করতে পারে, এবং টেরোরিস্ট অর্গানাইজেশন ফর্ম করার পরে প্রবলেমটা কি হয়, মানে তারা কোন ধরনের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ফর্ম করে, এবং আলটিমেটলি তারা আসলে যেই ধরনের একটা খারাপ জিনিস থেকে তারা বের হওয়ার জন্য এটা ফর্ম করতেছিল,
তার থেকে খারাপ হয় কিনা বা তার থেকেও বেশি খারাপ হয় কিনা, এবং হলে সেটা কিভাবে হয়। যেমন আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে অর্গানাইজেশন এখন আছে যারা হচ্ছে বাংলাদেশে থাকুক, পৃথিবীর বাইরের অন্যান্য জায়গাতে থাকুক, তারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলে ফর্ম করছে উগ্রবাদী অর্গানাইজেশন। কিন্তু তারা বলতে চায় কি যে এই দুনিয়া যেমন ইসলামিস্ট গ্রুপগুলোর কথা চিন্তা করে দেখেন, তারা কি বলতে চায়, তারা বলতে চায় যে এই জগতের লোকজন এই যে এইসব সরকার, মানে নাস্তিক সরকার কি করতেছে, নাস্তিক সরকার হচ্ছে আল্লাহর আইন কিছুই মানতেছে না, এসব ওরা বলে। কিন্তু ওরা বলতে চায় যে ওরা আসলে এগুলো থেকে বের হয়ে ভালো কিছুর দিকে যাইতে চায়। মানুষ পাপাচার করতেছে, মানে কোট আন কোট পাপাচার, তাদের কাছে যেটা পাপ সেটা তো আমাদের কাছে পাপই না, এবং সেটা তাদের কাছে সমস্যা। তারা মনে করে যে মানুষ যেটা করতেছে সেটা খুবই খারাপ এবং তাদেরকে ভালোটা করতে হবে। এই কারণে কিন্তু তারা আসলে তাদের সংগঠন চালু করছে। এবং যদি আপনি শুধু ওদেরকে দেখে না, যে কোনো সংগঠনের কাছে যাবেন যারা হচ্ছে মানুষের পপুলারিটি পাইছে আইনের ভিতরে এবং বাইরে, তাদের মধ্যে দেখবেন কি যে একটা জিনিস খুবই কমন, তারা হচ্ছে যে ইস্তেহার নিয়ে নাম ছিল, যে উদ্দেশ্য নিয়ে নাম ছিল। ইভেন আওয়ামী লীগের কথা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের যে রাজনৈতিক ইস্তেহার, আওয়ামী লীগের যে মূল মানে স্তম্ভগুলো, সেগুলো কিন্তু খুবই সুন্দর কথাবার্তা। ইসলামের যে মূল কথাগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর কথাবার্তা, কিন্তু আলটিমেটলি তারা যে সুন্দর কথাবার্তা বলে নামতেছে, যেগুলো শুনলে মনে হচ্ছে যে তারা আসলে দুনিয়াতে কোনো একটা পজিটিভ চেঞ্জ আনবে, কিন্তু নামার পরে তারা এমন সব জঘন্য কাজ করতেছে। যেমন আজকে একটা কি কাজ দেখলাম, আজকে একটা খবর পড়লাম, খবরে বলতেছে যে হচ্ছে কঙ্গোতে মনে হয় একটা চার্চের মধ্যে আত্মঘাতী বোমা হামলা করছে। কারা করছে? মুসলমান জঙ্গিরা। এখন এই যে এই কাজটা তারা করলো, এই ধরনের কাজ তো তারা আজকে থেকে করতেছে না, সব জায়গাতেই সবাই করে যাচ্ছে এবং অনেকদিন ধরে করে যাচ্ছে। যারা হচ্ছে একেবারে উগ্রবাদী, তাদের মধ্যে ধার্মীয় উগ্রবাদী যারা আছে এবং যারা পলিটিক্যাল উগ্রবাদী আছে, এমন না যে আমি শুধু মানে ধর্ম ভিত্তিক সংগঠনগুলোর কথা বলছি। এখন কি মানে ছাত্রলীগের যে ভূমিকা ছিল বেশ কিছু বছর ধরে, তাদের কারণে কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত হবে না? অবশ্যই উচিত হবে, কারণ তাদেরকে তো সবচেয়ে বেশি ইফেক্টিভ দেখা যায় লাঠি হাতে। এর বাইরে তারা কাজ করে না আমি তা বলতেছি না। ছাত্রলীগের যারা আছেন তারা হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু আপনারা সবাই জানেন যে ছাত্রলীগের যে কর্মকাণ্ডের একটা বড় অংশ সেটা কিন্তু উগ্রবাদী। তার মানে ছাত্রলীগ আসলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এই মুহূর্তে। এবং একটা জিনিস দেখেন, যারা হচ্ছে ইসলামী উগ্রবাদী তারা কিন্তু একই কথা বলে। আপনি ছাত্রলীগকে যদি ডিফেন্ড করতে যান যে না আমরা তো আসলে জঙ্গিবাদী লোকজন না, কিন্তু যারা ইসলামিক খারাপ লোক অর্গানাইজেশন, তারা কি বলে? তারা বলে যে দেখো আমরা তো আসলে আল্লাহ বিগলাই করি এবং আমি আসলে মনে করি যে আমরাই ঠিক আছি, ধর্মটাই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অমুকরা তো একটু খারাপ, অমুকরা বোমাটাও মারে, ওদেরকে আমি সমর্থন করি না। সেরকম আওয়ামী ভাবধারার যারা লোকজন আছে তাদের মধ্যে এই কথা আমরা বলতে দেখি যে তারা বলতেছে কি যে আসলে আমরা তো সমর্থন করি না এই ধরনের মারামারি ফাটাফাটি, এগুলো তো আসলে বঙ্গবন্ধুর আদর্শ না। তাহলে আপনি আওয়ামী লীগে করতেছেন নাকি? আর যদি আপনি আওয়ামী লীগের সাথে এতটাই সম্পৃক্ত, তাহলে আপনি কেন প্রোটেস্ট করতেছেন না? একই সমস্যা কিন্তু আমরা কিন্তু যারা হচ্ছে এই ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলে থাকি, তারা কিন্তু মানে অনেক সময় দেখা যায় কি যে দেখতেছি না যে আওয়ামী লীগ কি করতেছে। এখন যারা ধর্মীয় লোকজন তারা তো বলে যে আসলে আমরা তো একই ধর্মে বিশ্বাস করি, আমি তো প্রতি নামাজ টামাজ, মসজিদ কিন্তু চালু আছে বাংলাদেশের মধ্যে। সিমিলার জিনিস থেকে কিন্তু উগ্রবাদী বের হচ্ছে, মানে হচ্ছে একই বিলিফ থেকে। হ্যাঁ, এমনটা এটা বুঝতে হবে সবাইকে যে আওয়ামী লীগ ঠিক যেই কারণে ছাত্রলীগ হচ্ছে একটা জঙ্গিবাদী সংগঠনে পরিণত হয়েছে, সেটা সমস্যাটা কোন জায়গায় আসলে? তারা কিন্তু সেই মানে ভালো ভালো কথা বলা, যেটা কথা বললাম, কোরআনের ভালো ভালো কথাই বলেন, আওয়ামী লীগের ইস্তেহারের কথায় ভালো ভালো কথাই বলেন, অথবা আওয়ামী লীগের মূল মিটিং গুলা থেকে শুরু করে যতগুলো বইপত্র আছে এবং যত ধরনের স্তম্ভের উপর তার দ্বারা আছে, সবগুলো ভালো ভালো কথাবার্তাই বলেন। এই ভালো ভালো কথাবার্তা বলে কিন্তু যারা আসলে জুম্মার নামাজ থেকে বের একটা লোককে ধরলে ও বলবে কি যে আমাদের ধর্ম তো চমৎকার, পরিষ্কার ধর্ম আমাদের, বলবে। কিন্তু যারা মুসলমান আছে তারা সবাই বিশ্বাস করে যে তাদের ধর্ম পরিষ্কার এবং তাদের ধর্ম শ্রেষ্ঠ। ওটা বিশ্বাস করে দেখেই তো সে ওই ধর্মের মানে রীতিনীতি পালন করতেছে। এখন তারা যেটা বিশ্বাস করে, এরা কিন্তু মসজিদ থেকে বের হওয়া, জুম্মার নামাজ পড়ে বের হওয়া একটা লোক আপনি মাইক ধরলে সে বলবে যে আমার ধর্ম তো ভালো ধর্ম। কিছু লোকজন বোমাবাজি করতেছে, ওরা খারাপ, ওদেরকে আমি সমর্থন করি না। সেরকম ভাবে যারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দিতে ঘোষণা করে এবং যারা আসলে জীবনে মারামারি করেনি, তাদের সামনে মাইক ধরে ওরা বলবে কি যে আমার এই বাংলাদেশে একমাত্র সমর্থন করার মতন রাজনৈতিক সংগঠনই হচ্ছে আওয়ামী লীগ, বাকিদের তো কোনো নীতিই নাই, আমি তাদেরকে সমর্থন করি। কিন্তু ছাত্রলীগের জানি যা করতেছে সেটা হয়তো খারাপ করতেছে, এটা হয়তো নেই বললেন। পার্থক্যটা কোথায় তারা আমাকে বলেন? শুধু এমন না যে মানে মুসলিমদেরকে ধরবো আর হচ্ছে আওয়ামী লীগের লোকজন কিছু বলবো, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে যে এই পুরা বইপত্রগুলো লেখার মধ্যে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার বইয়ের মধ্যে কোনো ধর্মীয় সংগঠনও দেখাইনি, কোনো আওয়ামী লীগও দেখাইনি। কিন্তু আসলে এই দুইটা তো আসলে একই জিনিস, একই সেম সাইকোলজি থেকে আসতেছে, তাই না? এখন সম্পূর্ণ সেম সাইকোলজি থেকে আসে। সবাই মনে করে কি তারা কিছুটা ফিক্স করতেছে, মুসলিমরা মনে করতেছে ওরা কিছু ফিক্স করতেছে, আওয়ামী লীগও মনে করতেছে তারা কিছুটা ফিক্স করতেছে, সেটা নিজেদের ব্যাংক ব্যালেন্সই হোক।
মানে জাস্ট কথা কথা বলতেছি। শুরুতে কিন্তু আওয়ামী লীগ একটা ভালো স্বার্থ নিয়ে নামছিল। ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল যে সরকারের বিরোধিতা করা এবং মানে পাকিস্তান ভেঙে চুরমার করে ফেলা। এটা একদম মানে বঙ্গবন্ধু থেকে শুরু করে সবার যারা যারা যুক্ত ছিলেন তখনকার একদম গোড়ার দিক থেকে ছাত্রলীগের সাথে, তাদের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে সরকার বিরোধিতা করা এবং বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। কাজ করছে জিনিসটা, টাইম বমের মতন কাজ করছে। এখন ছাত্রলীগের কাজ ততক্ষণ মধ্যে সুন্দর এই কারণে দেখবেন যে এই যে আওয়ামী লীগকে নিয়ে অনেক একটা কথা বলে থাকেন যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ফ্যান্টাস্টিক। কেন? কারণ আওয়ামী লীগের জন্মটাই হয়েছিল ওদের একটা কাজই করার আছে ভালো, সেটা হচ্ছে বিরোধী দল হওয়া। ওরা সরকারের জায়গাতে আসলে ওরা নিজের দানব হয়ে যায়, সবসময় হয়। এটা ৭১-এর পরবর্তী সময় আমরা দেখছি আওয়ামী লীগ দানব হয়ে গেছিল, কিন্তু অস্বীকার করা কিচ্ছু নাই এখানে। তারপরে এখনো কিন্তু আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছে। কেন? কারণ আওয়ামী লীগের ভালো রাইটফুল প্লেসটা হচ্ছে বিরোধী দল হিসাবে, অথবা সরকারের বাজে জিনিসের বিরুদ্ধে ফাইট করা একটা জাতি হিসাবে। এই জিনিসটা যখন তারা ক্ষমতায় আসছে তখন কি হচ্ছে, এই যে এই কনসার্নটা, এই জিনিসটা হচ্ছে আসলে জাদুঘর পাতা আছে এখানে একদম মূল আলাপ, একদম মূল আলোচনা, যেটা প্রায় সবাই মিস করছে। সবাই ভাবছে যে ভালোই তো লাগছে গল্পটা করার সামথিং, বাট গল্পটা লেখার জন্য আমি গল্পটা বলতে আসলে আমি আসলে ওইটাই বোঝানোর জন্য গল্পটা লিখছি, বাট সবাই মিস করছে কারণ কেউ আসলে এতটা ডিপলি এত থিঙ্ক করে না। এখন যেটা হলো যে এটা তো গেল জাদুঘরের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আমি দেখাইছি, যেটা আসবে খুব অচিরেই আসবে, সেটাতে আমি দেখানোর চেষ্টা করছি যে একটা মানুষ কিভাবে জঙ্গিতে পরিণত হচ্ছে, একটা টেরোরিস্ট যে হয় সেটা কিভাবে হয় এক্স্যাক্টলি, এইটার ওদের যে সাইকোলজিটা কিভাবে ব্রেকডাউন করে। মানে একটা মানুষ যখন জন্মেছে বাচ্চা হিসাবে, সে কিন্তু ধ্বংসাত্মক কিছু নিয়ে জন্মায় নেই, তাকে কোনো না কোনোভাবে পরিবেশ অথবা মানে আচরণগত প্রভাবের কারণে সে একটা জায়গাতে যাচ্ছে। আমরা সবাই খুব বড় বড় কথাবার্তা বলি, আমি কিন্তু ওদের বিরুদ্ধে খুবই শক্ত কথাবার্তা বলি, কিন্তু আমি মনে হয় বাংলাদেশে একমাত্র রাইটার যে ওদেরকে নিয়ে লিখছে, যেটা হচ্ছে জাদুঘর পাতা আছে এখানে এবং তার সিকুয়েল, যে উগ্রবাদী জঙ্গিবাদীদের মনস্তত্ত্বটা ব্রেকডাউন করে। আমি লিখতে পারছি তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার কাছে সবচেয়ে সফল কাজ মনে হয় কিছু না অবশ্য। এখন পর্যন্ত বাংলা ভাষাতে যত ধরনের লেখালেখি হয়েছে এগুলো আমার কাজটা এখন পর্যন্ত সবচেয়ে সফল কাজ, এটা আমি জানি। কিন্তু এটা হয়তো সম্ভব হচ্ছে এই কারণে যে এই ধরনের লোকজন আমার সাথে কম বেশি কানেক্টেড, কিন্তু মানে হচ্ছে যে তারা এমন না যে তারা হচ্ছে আমার সাথে ফোনে কথাবার্তা বলে। ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু আমার পিছনে লেগে আছে অনেকদিন ধরে, কাজেই আমি তাদেরকে তাদের মেন্টালিটি, তাদের যে একটা অবস্থা মানসিক হোক এবং আচরণগত হোক, সেটা আমি খুব ভালো জানি, কারণ আমাকে এটা খুবই বিটারলি ডিল করতে হয়েছে। সো যে কারণে জাদুঘরের বইগুলো হচ্ছে একেবারে তাদেরকে নিয়ে লেখা, এবং এটা একেবারে আওয়ামী লীগ থেকে শুরু করে মুসলিম জঙ্গি পর্যন্ত সবাইকে কাভার করতেছে। কারণ আমি একেবারে কোর মেন্টালিটি নিয়ে, কোর সাইকোলজি নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে কাইন্ড অফ ইউনিক। এবং আমার মনে হয় যে এরপরে যদি কেউ এই বিষয়ে কাজ করতে চান, এটাকে ছাড়াই যাওয়া কঠিন হবে। হয়তো সে একই কাহিনী, একই অ্যাঙ্গেল আপনারা বারবার ঘুরায় পেঁচায় দেখবেন হোয়াটসঅ্যাপে। তবে ব্যাপার হচ্ছে যে এই বইগুলো নিয়ে তো আমি কখনো কথাবার্তা বলি না। সাধারণত যেটা হয় যে আমার ভিডিওগুলোতে বা আমার পোস্টগুলোতে আমি আমার বইটা নিয়ে খুব একটা কথাবার্তা বলি না। ইভেন আমার 20,000 ফলোয়ারওয়ালা যে আইডিটা আছে ফেসবুকে, সেটা নিয়েও কিন্তু বই নিয়ে খুব কথাবার্তা বলি না। কিছু লোকজনকে দেখবেন যে 2 দিন পর নিজের বই নিয়ে প্রচার করতেছে, এটা আমি খুব সহজে করি নাই কখনো। ইভেন দো মাঝে মাঝে এটা একবার মনে করতে হয়েছিল এরকম টাইপের কাজ, কারণ হচ্ছে তখন কিছু প্রকাশনী চাপের মধ্যে ছিল, সম্ভবত এই বই মেলাতেই বা এই কোভিডের পরে আর কি। কারণ কোভিডের মধ্যে সবাই খুব প্রেশারে ছিল, এ কারণে চেষ্টা করছে আমার আইডিতে হেল্প করতে। কিন্তু এমনিতে আমার যেটা মূল শক্তির জায়গা, সেটা হচ্ছে যে আমার যারা রিডার তারা বেশিরভাগ আসলে অফলাইনে আছে। মানে আমি অনলাইনে যদি আজকে জামা কাপড় খুলে দাঁড়ায় থাকি, আমার রিডার খুব কমে যাবে, কারণ তারা অনলাইনে নাই। বেশিরভাগ লোকজন জানে না, যারা আমার বই পড়ে টাকা পয়সাতে বইটা কিনে পড়তেছে, তাদের মধ্যে 90% লোক আমাকে জানে না যে আমার ফেসবুকে একটা আইডি আছে। সো তারা আসলে আমার বইটা পড়ছে, বই পড়ে ভালো লাগছে, তারা আমার বই কেনে। এটা কিন্তু আমার একটা বড় পাওয়া, এবং এইটার কারণে আমি বেপরোয়া। আমি যে ফেসবুকে অনলাইনে খুবই বেপরোয়া, তার পিছনে মূল কারণ হচ্ছে যে আমার 10% রিডার হয়তো ফেসবুকে আছে যারা আমার আইডি চেনে। এই 10% রিডার যদি বলে যে আজকে থেকে কিশোর বসে আমাকে বয়কট করলাম, তাহলে কিন্তু আমাকে বয়কট করতে পারবে, কারণ 90% রিডার তো অফলাইন আছে। বা যারা আসলে তাদের ফেসবুক আইডি হয়তো আছে, তারা আমার ফেসবুক থেকে চেনে না, তারা আমার বই পড়ছে এবং মনে করছে যে আমি ওরতি, তারা আরো বই কিনছে বা আরো বই কিনবে সামনে। এখন যদি হচ্ছে আপনি মনে করেন যে এই ধরনের কাজ করবো যেগুলো করে মানুষ যারা হচ্ছে অনলাইনে অ্যাটাক করার চেষ্টা করে আমাকে, এগুলো কিন্তু আমার মানে বইয়ের জগতে আমাকে কোনো ধরনের প্রভাবিত করতে পারছে তা না। আমি হয়তো কিছু বাংলাদেশের মানুষের জন্য ভালো ভালো কথা বলার চেষ্টা করতেছিলাম, মানে চিন্তা ভাবনা, মেন্টালিটি চেঞ্জ করার জন্য। তাহলে এই মুহূর্তে আমাদের যেটা করার আছে দেশকে পাল্টানোর জন্য, সেটা হচ্ছে মেন্টালিটি চেঞ্জ করা। সেটা করতে যাচ্ছিলাম, কিন্তু সেটা তারা করতে দিচ্ছে না। এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্য সেটা, তাদের উদ্দেশ্য কিন্তু আমার বই বিক্রি কমাই দেওয়া। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে কথা বলতে না পারি। মানে যারা
খুবই প্রচলিত কথাবার্তা বললে ওকে, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথাবার্তা বললে সমস্যা, কারণ সেটা আসলে ধর্মতাত্ত্বিক যেই লোকজনগুলো আছে যারা হচ্ছে আপনাদেরকে বিক্রি করে, যেটা আমি আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করি, কারণ আপনাদেরকে কিন্তু তারা বিক্রি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতেছে। ধর্মতাত্ত্বিক লোক যারা আছে তারা আপনাদেরকে বিক্রি করে নিজেদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে, যারা পলিটিক্যাল দিকের লোকজন আছে তারা আপনাদেরকে বিক্রি করে নিজেদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি তো পলিটিক্সে নেই, আমি তো ধর্মেও নেই, তারপর আমাকে মানে তারা ইউজ করতেছে, কারণ আপনার নীরব সমর্থন অথবা ছোটখাটো সমর্থন অথবা এটা আমি পছন্দ করি না কিন্তু টাইপের, মানে কিন্তু যে কথা বলছে এই টাইপের সমর্থন, এগুলো তাদের চাকাটা রানিং রাখতে সাহায্য করতেছে। আপনি হয়তো ফাইট করতেছেন, ভাবতেছেন যে আমি ন্যায়ের জন্য ফাইট করতেছেন, মানে আপনি ন্যায়ের জন্য ফাইট করতেছেন, কিন্তু আসলে আপনি ফাইট করতেছেন তাদের পকেট ভারী করার জন্য, যেটা খুবই স্যাড। তো আমার এসব কথাবার্তা উদ্দেশ্য কিন্তু এই না যে হচ্ছে আপনার মূল বিশ্বাসকে উড়াই দিতে হবে আমার, অথবা আপনার পলিটিক্যাল অথবা ধর্ম বিষয়টা উড়াই দিতে হবে। সমস্যা হচ্ছে আপনি পণ্য হয়ে আছেন, আমি ফ্রি, আমি তাদের পণ্য হওয়া থেকে বের হয়ে আসছি। যখন আমি দেখি যে আপনারা পণ্য হয়েছে তখন জিনিসটা আমাকে হার্ট করে। সেকেন্ডলি আমি দেখতেছি এটা আমার দেশকে হার্ট করতেছে। যদি এটাতে আমার দেশ হার্ট না হইতো তাহলে আমি একটা কথা বলতাম না, কিন্তু যেহেতু দেশ হার্ট হইতেছে আমি কিছুটা রেসপন্সিবিলিটি ফিল করি, কারণ আমি আজকে এখানে বসে আছি, আমি আজকে এখানে আমেরিকাতে বসে আছি, পড়াশোনা করতেছি, এবং এই জিনিসটা কোত্থেকে আসছে? যদি আমার দেশ স্বাধীন না হইতো বা আমার যদি একটা বর্ডার না থাকতো, আমার যদি একটা পাসপোর্ট না থাকতো, তাহলে আমাদের দেশের এই যে ইউনিভার্সিটিগুলো এত উন্নত হইতো না। মানে প্রায় সবটুকু ক্রেডিট কিন্তু আমার, এটা সমস্যা না। কিন্তু এই যে জায়গাটাতে আমি আসতে পারছি, যে টুলগুলোকে আমি ইউজ করতে পারছি, আমি পরিশ্রম করে দূর আসছি, কিন্তু আমার যে টুলগুলোকে ইউজ করতে পারছি সেটা আমি ইউজ করতে পারতাম না যদি আমরা পাকিস্তান থাকতাম। চান্সেস খুবই লো ছিল যে আমরা পাকিস্তান থেকে এই টুলগুলোকে ইউজ করতে পারতাম। সো অবশ্যই মানে দেশের প্রতি তো একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। এখন আমি চাইলে কিন্তু সবকিছু বলে যেতে পারি বা আগেও যাইতে পারতাম, কারণ আমার যে ধরনের ফিউচার হবে এটা কিন্তু সে আমি কবে 2013 সালে ফিক্স করছি যে আমি ডুয়েট থেকে পড়তেছি, এখান থেকে বিএসসিটা করার পরে আমি হায়ার স্টাডি করতে আমেরিকা আসবো। 13 সালে ফিক্স করছে। এবং যারা আপনারা জানেন যে রুয়েট চুয়েট বুয়েটে যারা পড়ে, কুয়েটে পড়ে, তারা কিন্তু এটা ফিক্স যারা করে তারা চলে আসতে পারে। সো আমার ফিউচার তো সবসময় ফিক্স ছিল, আমি একটা ভালো জায়গাতে ছিলাম, আমার তো এগুলো নিয়ে কথাবার্তা বলে শত্রু বাড়ানোর দরকার ছিল। বাট এটা তো বলতে হচ্ছে বা আমাকে লিখতে হচ্ছে, বই লিখি, ভিডিওতে কথাবার্তা বলি, এগুলো নিয়ে বলার একটা কারণ হচ্ছে যে আমার দেশ হার্ট হচ্ছে, এখানে তো কথা বলতে হবে। আপনি তো নিজের পাছা বিক্রি করে দিয়ে যদি কারো মানে দাস হয়ে থাকতে চান সেটা আপনি হতে পারেন, কিন্তু যদি আপনাকে দাস বানাচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে আপনার কোনো লাভ নেই। আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন যে আমি হয়তো সঠিক পথে আছি, কিন্তু আপনি তো সঠিক পথেও নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে তারা বিক্রি করে নিজেদের চামড়া বাঁধাচ্ছে, যেটা আরেকটা স্যাড পার্ট। আপনার নিজেরও খেপে ওঠার কথা যদি আপনি দেখতে পারেন জিনিসটা, যদিও আপনি পলিটিক্সে নেই বা ধর্মের মধ্যে নেই বা উগ্রবাদী তাদের নেই, কিন্তু তারপর তো আপনাকে বিক্রি করতেছে। যখন কেউ একটা ঘোষণা দেয় 90% মানুষ মুসলমান এই দেশে, তখন তো আপনি সেটার মধ্যে ইনক্লুডেড। তার মানে যদি আপনি ফাইট না করেন হিন্দুদের জন্য বা নাস্তিকদের জন্য, তার মানে হচ্ছে আপনি তাদেরকে হেল্প করতেছেন 90% মুসলিম বলার জন্য, মানে মুসলিমের দেশ বলে বাকিদেরকে অত্যাচার করার জন্য। এরপরে যখন আপনি আওয়ামী লীগের কথা বলা হলে বলতেছেন বিকল্প দেখান, তখন আপনি আওয়ামী লীগকে হেল্প করতেছেন সিমিলারলি। সো সব জায়গাতে আপনাকে কিন্তু বিক্রি করে খাওয়া হচ্ছে, আপনি যদি ভাবতেছেন যে আমার কিছু করতেছে না। এবং ব্যাপার হচ্ছে যে আমাদের মতন লোকজন যদি কিছু করার চেষ্টা না করি, বা যদি আমার যেটা কাজ, আমি কিন্তু পলিটিক্যাল কেউ না, আমি ধর্মীয় লিডারও না, কিন্তু আমার কাজ হচ্ছে যে আপনাদের সামনে ইনসাইট দেওয়া, আপনাদেরকে চিন্তা করতে হেল্প করা, বা এমন কিছু জিনিসপাতি নিয়ে কথাবার্তা আমি বলি যেগুলো আপনাদের হয়তো কিছু চিন্তা করার দিবে। কারণ মেন্টালিটি চেঞ্জ হলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ ইংল্যান্ডের মতন বা নিউজিল্যান্ডের মতন সফল দেশ হয়ে থাকে, এটা আমি চাই, আপনিও চান, কিন্তু এটা আমাদের বর্তমান মেন্টালিটিতে হবে না। যেখান থেকে বের করার জন্য আমাদের এই কথাবার্তা বলা জরুরি। এমন না যে আমি আপনার টিচার, ব্যাপারটা হচ্ছে একটা উপলক্ষ দরকার হয়, যে উপলক্ষের উপর ভিত্তি করে আপনি কথা বলতে পারতেছেন, সেই উপলক্ষটা আমি দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে একটা টপিক তুললাম, এই টপিকের উপর ভিত্তি করে আপনি হয়তো একটু চিন্তা করা খোরাক করেন, এমন না যে আমি আপনার খুব বেশি জানি দেখেন বলতেছি, কিন্তু কথা তো হয় না এই টপিকে। আমি এই টপিকটা তুলে দিচ্ছি, আপনি হয়তো বাসায় বসে বসে ভিডিওটা দেখছেন, বাট আপনি তো স্টিল চিন্তা করার সুযোগ পাচ্ছেন, যে সুযোগটা আমি দিতে চাই সবাইকে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, আপাতত বিদায়, আবার দেখা হবে। কারণ ইদানিং আমি একটু ফ্রি থাকার কারণে আমি ইদানিং বেশ কিছু ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করতেছি। খুব বেশি হলে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এটা চলবে, তারপর তো বন্ধ হয়ে যাবে আশা করা যায়। সো এর মধ্যে আমরা বিভিন্ন জিনিসপাতি নিয়ে আলোচনা করবো, যেগুলো স্রেফ আপনাদের চিন্তার জগতে একটা দোয়া দেওয়ার জন্য। আবার দেখা হচ্ছে কালকে হয়তো। আপাতত বিদায়, সবাই ভালো থাকবেন।